এক ভীতিকর পরিস্থিতিতে একজন ব্যক্তি একটি অজানা নম্বর থেকে একটি কল পান, যা তাদের একটি অন্ধকার মানসিক কৌশলের দিকে ঠেলে দেয়। প্রাথমিকভাবে সন্দেহপ্রবণ কৌতূহল তাদেরকে জড়িত হতে বাধ্য করে, যার ফলে দীর্ঘ অনিচ্ছাকৃত কথোপকথন শুরু হয়। কলকারী এমন কৌশল ব্যবহার করে যা শেষ পর্যন্ত ব্যক্তিকে সম্মোহিত করে, যার ফলে তারা প্রতিটি অনুরোধ অন্ধভাবে মেনে নেয়, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ত্যাগ করাও অন্তর্ভুক্ত। এটি কেবল একটি তাত্ত্বিক পরিস্থিতি নয়, এটি ব্যাপকভাবে ঘটছে, অসংখ্য ব্যক্তিকে প্রভাবিত করছে, যার মধ্যে রয়েছে উচ্চ বুদ্ধিমত্তার সাথে যুক্ত পেশার ব্যক্তিরা, যেমন ইঞ্জিনিয়ার এবং ব্যবসার মালিকরা। এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, অন্ধকার মনোবিজ্ঞান ব্যবহার করে কিভাবে এই ধরনের হেরফের করা যেতে পারে। যদিও মনোবিজ্ঞান উপকারী হতে পারে, ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিদের অনৈতিক শোষণের কারণে এখানে এটিকে অন্ধকার বলা হয়। এই ধরনের কারসাজির উদাহরণ হিসেবে অঙ্কুশ বহুগুণার গল্পটি একটি স্পষ্ট উদাহরণ হিসেবে কাজ করে। একদিন তিনি একটি স্বজনপ্রিয় কল পান যেখানে তাকে একটি বাতিল কুরিয়ার ডেলিভারির কথা জানানো হয়। তিনি কোনো অর্ডার দেননি তা জানা সত্ত্বেও কৌতূহল তাকে এটির সাথে যোগাযোগ করতে প্ররোচিত করে। এর ফলে তিনি অবশেষে একজন কথিত গ্রাহক পরিষেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করেন, যিনি তাকে জানান যে তার নামের সাথে অবৈধ জিনিসপত্র জড়িত। এটি ছিল এক মানসিক ফাঁদের সূচনা। প্রতিনিধির কর্তৃত্ব এবং প্ররোচনা অঙ্কুশের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, যার ফলে সে নিজেকে সন্দেহ করতে শুরু করে এবং পরিস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। কৌশলী ব্যক্তি পরিস্থিতি আরও খারাপ করে তোলে এই দাবি করে যে তাকে একটি গুরুতর আইনি সমস্যার সাথে যুক্ত করা হয়েছে, যার সাথে গ্রেপ্তারের হুমকিও রয়েছে। তাদের দাবির সমর্থনে তারা তাকে গ্রেপ্তারি পরোয়ানার একটি জাল ছবিও পাঠিয়েছিল। চাপের মুখে অঙ্কুশের ভয় তাকে প্রতিনিধিদের কাছে আবেদন করতে বাধ্য করে, নিজের নির্দোষতার উপর জোর দিয়ে একই সাথে মানসিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তথাকথিত পুলিশ অফিসার ভয়াবহ পরিণতির তালিকা তৈরি করার পর ভালো পুলিশ পদ্ধতি অবলম্বন করেন। সাহায্যের প্রস্তাব দেন কিন্তু সম্পূর্ণ সম্মতি দাবি করেন। তারা তাকে নির্দেশ দেন যে কারো সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং প্রতিটি দাবি সাবধানতার সাথে পালন করতে হবে, এটিকে তার পরিবার এবং নিজেকে রক্ষা করার জন্য একটি জীবন রক্ষাকারী ব্যবস্থা হিসাবে উপস্থাপন করতে হবে। অঙ্কুশের সম্মতি স্পষ্ট হয়ে ওঠে যখন সে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, যা দেখায় যে এই কারসাজি কতটা কার্যকর হতে পারে, যেখানে একজন ব্যক্তি কোনো শারীরিক বাধা ছাড়াই মানসিকভাবে আটকা পড়তে পারেন। এই পরিস্থিতি কথোপকথনে ভয় এবং কর্তৃত্ব ব্যবহারের গভীর প্রভাবের উপর জোর দেয়, যা অন্যথায় যুক্তিবাদী ব্যক্তিদের এমন কঠোর পদক্ষেপে নিয়ে যেতে পারে যা তাদের দৈনন্দিন জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আলোচিত ভিডিওটির লক্ষ্য হল এই কৌশলগুলির উপর আলোকপাত করা, যেখানে 9টি মনস্তাত্ত্বিক নীতির কার্যকারিতা তুলে ধরা হয়েছে, যা বাস্তব গল্প দ্বারা সমর্থিত, যার উদ্দেশ্য হল দর্শকরা এই কৌশলগুলি চিনতে পারবে এবং নিজেদের এবং তাদের প্রিয়জনদের অনুরূপ প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করবে। অঙ্কুশের গল্পের মাধ্যমে আমরা কৌশলের জটিল স্তরগুলি দেখতে পাই, যেখানে জোর দিয়ে বলা হয়েছে যে এই ধরনের শোষণ কেবল দুর্বলদের মধ্যেই সীমাবদ্ধ নয়। অন্ধকার মনোবিজ্ঞান ব্যবহারকারীদের দ্বারা ব্যবহৃত কৌশল সম্পর্কে সতর্ক এবং অবগত না থাকলে যে কেউ এই মানসিক ফাঁদে আটকা পড়তে পারে। মূল বিষয় হল সচেতনতা এবং এই তথ্য ভাগ করে নেওয়ার গুরুত্ব, যাতে এই অসাধু পদ্ধতিগুলির প্রতি সংবেদনশীল ব্যক্তিদের সংখ্যা কমানো যায়। আখ্যানটি স্পষ্টভাবে মানুষকে চরম কর্মকাণ্ডে পরিচালিত করার জন্য ব্যবহৃত ভয় এবং কর্তৃত্বের শক্তিশালী সংমিশ্রণকে চিত্রিত করে, যা এই ধরনের মানসিক শোষণ থেকে রক্ষা করার জন্য আমাদের মিথস্ক্রিয়ায় এই কৌশলগুলি শনাক্ত করা অপরিহার্য করে তোলে। অঙ্কুশ সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং নিজের শোয়ার ঘরে গৃহবন্দী হয়ে পড়ে। বন্ধুবান্ধব এবং সহকর্মীরা তাকে উদ্বিগ্ন করে তোলে, যারা লক্ষ্য করে যে সে কাজের বার্তার উত্তর দিচ্ছে না। একজন ভুয়া পুলিশ অফিসার তাকে পরামর্শ দেয় যে তার বন্ধুদের আশ্বস্ত করতে যে সবকিছু ঠিক আছে যাতে তার পরিস্থিতি নিয়ে সন্দেহ না হয়। এই ক্রমাগত ভয় অঙ্কুশকে তার বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেয়, যদিও তারা তার বাড়ির কাছে গিয়ে উদ্বেগ প্রকাশ করে। অফিসারের নির্দেশ অনুসরণ করে অঙ্কুশ তাদের জানায় যে সে ঠিক আছে কিন্তু কথা বলতে পারছে না। এরপর ভুয়া পুলিশ অফিসার অঙ্কুশকে ব্যাংক থেকে টাকা তুলতে বলেন, দাবি করেন যে তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সৌভাগ্যবশত
যখন তিনি টাকা তুলতে চেষ্টা করেন তখন ব্যাংক বন্ধ ছিল, ফলে তিনি মুহূর্তের জন্য রক্ষা পান। অফিসার সতর্ক করে দেন যে তাদের লোকজন তার উপর নজর রাখছে, যাতে কোনো সন্দেহজনক কার্যকলাপ আরও আইনি ঝামেলার সৃষ্টি করতে পারে। অঙ্কুশকে বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে একটি হোটেলে যেতে বলা হয়, যেখানে তাকে কঠোর নির্দেশ অনুসরণ করতে বলা হয়, যার মধ্যে বার্তা পরীক্ষা না করাও অন্তর্ভুক্ত, তাকে বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণ করার একটি কৌশল। 40 ঘণ্টার কারাবাসের সময় অঙ্কুশকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছিল। ভুয়া পুলিশ অফিসার জোর দিয়ে বলেন যে তিনি ঘুমানোর সময় ভিডিও কল চালু রাখেন। বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও একজন ঘনিষ্ঠ বন্ধু সন্দেহ করে যে কিছু একটা ভুল হয়েছে এবং তাকে বার্তা পাঠায়, যাতে তাকে গৃহবন্দী করে পালানোর পরামর্শ দেওয়া হয়। এই বার্তা অঙ্কুশের মনে সন্দেহের উদ্রেক করে, যার ফলে তিনি পুলিশকে জেরা করতে বাধ্য হন। অফিসার আচরণের এই পরিবর্তন লক্ষ্য করেন এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। অবশেষে ভয় এবং কৌশল সত্ত্বেও অঙ্কুশ সাহস সঞ্চয় করে হোটেল ছেড়ে তার বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। যদিও এই অগ্নিপরীক্ষার সময় তিনি মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করেছিলেন, তবুও তিনি আর্থিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যান, কিন্তু মূল্যবান সময় এবং মানসিক শান্তি হারিয়ে ফেলেন। অনেকেই এত ভাগ্যবান নন। একই ধরনের প্রতারণার শিকার অসংখ্য ভুক্তভোগী আরও বেশি ক্ষতির সম্মুখীন হন। ভারতে সাইবার জালিয়াতির আশঙ্কাজনক বৃদ্ধি এই কৌশলগুলির তীব্রতা তুলে ধরে। শুধুমাত্র 2024 সালেই সাইবার জালিয়াতির ফলে ক্ষতির পরিমাণ 12,000 কোটি টাকায় পৌঁছেছে এবং 3 বছরে 28,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভুক্তভোগীরা শিক্ষিত পেশাদার সহ সকল জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছেন। অঙ্কুশের অভিজ্ঞতা প্রতারকদের দ্বারা ব্যবহৃত মানসিক কৌশলের একটি সিস্টেমকে চিত্রিত করে, যা তাদের পটভূমি নির্বিশেষে যে কাউকে প্রভাবিত করতে পারে। এই জালিয়াতির পেছনের মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলি বোঝা ব্যক্তিদের নিজেদের রক্ষা করতে সাহায্য করতে পারে। এর একটি মূল নীতি হল ভয় ছড়ানো। এই কৌশলগত কল অঙ্কুশের মধ্যে ভয় তৈরি করেছিল, যা তাকে কষ্টের কারণে দাবিগুলি মেনে নিতে বাধ্য করেছিল। দ্বিতীয় নীতি হল ধীরে ধীরে সম্মতি, যেখানে প্রতারক ধারাবাহিকভাবে অঙ্কুশকে ক্রমবর্ধমান দাবিগুলি অনুসরণ করতে পরিচালিত করেছিল, বোতাম টিপে থেকে শেষ পর্যন্ত তহবিল উত্তোলন পর্যন্ত। এই কৌশলগুলি ভুক্তভোগীদের যুক্তি উপেক্ষা করে এবং ভয় এবং তাড়াহুড়োর মাধ্যমে সম্মতি জাগানোর একটি পদ্ধতিগত পদ্ধতির প্রতিফলন ঘটায়। অঙ্কুশ এবং অন্যান্যদের অভিজ্ঞতা একটি গভীর অনুস্মারক হিসেবে কাজ করে, যে প্রতারণার মানসিক দিকগুলি এমনকি সবচেয়ে সতর্ক ব্যক্তিদেরও ফাঁদে ফেলতে পারে। একই পরিস্থিতিতে সচেতনতা এবং সংশয়বাদের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। মি কুমারের বিরুদ্ধে অর্থ পাচার এবং মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়েছিল, যার ফলে তিনি তার ক্যারিয়ার এবং জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। জানা গেছে যে তার বিরুদ্ধে একটি ভুল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার ফলে একজন পুলিশ অফিসার অর্থ চেয়ে মীমাংসার প্রস্তাব করেছিলেন। প্রথমে 50,000 রুপিয়া টাকা চেয়েছিল, প্রতারক পরে আরও দাবি করেছিল। অবশেষে মি কুমারকে কয়েক সপ্তাহ ধরে মোট 11,08,00,000 টাকা দিতে হয়েছিল, যদিও তিনি জানেন না যে তিনি প্রতারিত হচ্ছেন। এই মামলাটি ধীরে ধীরে সম্মতি নামে পরিচিত একটি মনস্তাত্ত্বিক নীতি তুলে ধরে, যেখানে স্ক্যামাররা ছোট ছোট অনুরোধ দিয়ে শুরু করে এবং ধীরে ধীরে সেগুলিকে বাড়িয়ে তোলে, যার ফলে পরিণামে যথেষ্ট ক্ষতি হয়। নিরাপদ ড্রাইভিং প্রচারের লক্ষ্যে একটি প্রচারণায় অনুরূপ কৌশল ব্যবহার করা হয়েছিল, যেখানে গবেষকরা প্রাথমিকভাবে একটি ছোট আবেদনের জন্য স্বাক্ষর অনুরোধ করে বাড়ির মালিকদের সম্মতি অর্জন করেছিলেন এবং পরে তাদের রাস্তার পাশে বড় ব্যানার প্রদর্শন করতে রাজি করান। জরুরি নীতিটি প্রায়শই কেলেঙ্কারিতে প্রধানত দেখা যায়, যা ভুক্তভোগীদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেয় এবং ভয়াবহ পরিণতির হুমকি দেয়। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল হায়দ্রাবাদের একটি পরিবার, যারা 17 দিনের মধ্যে এই কৌশলের শিকার হয়েছিল এবং পুলিশের হস্তক্ষেপের বারবার সতর্কবার্তার কারণে 5.5 কোটি টাকা হারায়। বিচ্ছিন্নতা হল স্ক্যামারদের দ্বারা ব্যবহৃত আরেকটি কৌশল, যা ভুক্তভোগীদের বাইরের প্রভাব থেকে বিচ্ছিন্ন করে, যা তাদের স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। একটি উদাহরণ হল বেঙ্গালুরুর একজন 68 বছর বয়সী ব্যক্তি, যিনি একটি বড় মানি লন্ডারিং মামলার সাথে যুক্ত হওয়ার হুমকি দিয়ে 1.94 কোটি টাকা হারান, কারণ তাকে মনে করা হয়েছিল যে তিনি সাহায্য চাইতে পারবেন না। গ্যাসলাইটিং এই কৌশলগুলির কিছু প্রতিফলন।
1938 সালের একটি নাটক থেকে উদ্ভূত। এই শব্দটি এমন একটি দৃশ্যকল্পকে বর্ণনা করে যেখানে একজন ব্যক্তি অন্যজনকে তাদের বিচক্ষণতা নিয়ে সন্দেহ করার জন্য কৌশল ব্যবহার করে। স্ক্যামাররা ব্যক্তিদের বিচ্ছিন্ন করতে এবং তাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার জন্য একই ধরনের কৌশল ব্যবহার করে একটি নির্মিত বাস্তবতা তৈরি করে যা তাদের ফাঁদে ফেলে। প্রতারণার ক্ষেত্রে আবেগগত কৌশল আরও একটি মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে কাজ করে। সুনামের ক্ষতি, গ্রেপ্তার বা সঞ্চয় হারানোর ভয়কে কাজে লাগিয়ে প্রতারকরা অপরাধবোধ এবং তাড়াহুড়ো জাগিয়ে তোলে। যুক্তিসঙ্গত চিন্তাভাবনা ছাড়াই ব্যক্তিদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই আবেগগত দিকটি ব্যাখ্যা করে যে কেন লোকেরা নিজেদের যুক্তিসঙ্গত মনে করলেও তারা প্রায়শই আবেগগত প্রতিক্রিয়াকে তাদের কর্মকাণ্ডকে চালিত করতে দেয়। সামগ্রিকভাবে মিক কুমারের মতো ঘটনাগুলি প্রতারকদের ছলনাময় পদ্ধতিগুলিকে চিত্রিত করে যারা ধীরে ধীরে সম্মতি, জরুরিতা, বিচ্ছিন্নতা, গ্যাসলাইটিং এবং মানসিক হেরফের ইত্যাদি মানসিক নীতিগুলিকে কাজে লাগায়, যার ফলে তাদের শিকারদের জন্য উল্লেখযোগ্য আর্থিক ধ্বংস ঘটে। আলোচনায় মানসিক শোষণ এবং সামাজিক প্রকৌশলের মাধ্যমে প্রতারকদের দ্বারা ব্যবহৃত কারসাজির কৌশলগুলি তুলে ধরা হয়। ব্যক্তিদের মানসিকভাবে জোর করা যেতে পারে, যার উদাহরণ উদুপির এক মহিলার ঘটনা থেকে পাওয়া যায়, যিনি সুনাম নষ্ট করার এবং পুলিশের জড়িত থাকার হুমকির পরে 24 লক্ষ টাকা হারিয়েছিলেন। মানসিক ভীতি তাকে প্রতারকের কাছে টাকা সংগ্রহ করতে এবং স্থানান্তর করতে বাধ্য করেছিল, যা ভয়ের বিপজ্জনক প্রভাব প্রকাশ করে। আরেকটি মামলায় এসপি ওসওয়াল, একজন অভিজ্ঞ ব্যবসায়ী, যিনি সুপ্রিম কোর্টের একটি ভুয়া শুনানির মাধ্যমে একটি জটিল জালিয়াতির শিকার হয়েছিলেন, বর্ণনা করা হয়েছে। নিজেদেরকে কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে দাবি করে স্ক্যামাররা কার্যকরভাবে তাকে বিশ্বাস করাতে প্রতারণা করেছিল যে তার নাম পরিষ্কার করার জন্য তাকে 6.8 কোটি আইনি ফি দিতে হবে, জটিল আইনি ভাষা ব্যবহার করে এবং একটি বিশ্বাসযোগ্য সামাজিক পরিবেশ তৈরি করে যা প্রকৃত আদালতের পরিবেশের অনুকরণ করে। প্রতারকরা প্রায়শই কর্তৃত্বের নীতি ব্যবহার করে, যা পুলিশ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা বা আদালতের প্রতিনিধিদের ছদ্মবেশে প্রকাশিত হয়। শৈশব থেকেই কর্তৃত্বের ব্যক্তিত্বদের অনুসরণ করা সহজাত প্রবণতা লক্ষ্যবস্তুদের আরও অনুগত করে তোলে। তবে এই বিশ্বাসকে কাজে লাগানো যেতে পারে যখন প্রতারকরা অন্যদের প্রতারণা করার লক্ষ্যে তাদের প্রকৃত অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে এমন ইউনিফর্ম বা উপাধি গ্রহণ করে। একটি উদাহরণ হল 90 বছর বয়সী একজন গুজরাটি ব্যক্তি, যিনি একজন প্রতারক কর্তৃক প্রতারিত হয়েছিলেন, যিনি মাদক পাচারের একটি মিথ্যা অভিযোগে কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করার ভান করেছিলেন। এর ফলে তিনি তার জীবনের পুরো সঞ্চয় 1 কোটি টাকা দিয়ে অংশ নেন, কারণ তিনি মনে করেন যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে অর্থ প্রদান করতে হবে। তথ্যের অতিরিক্ত ব্যবহার আরেকটি সাধারণ কৌশল। পুনেভিত্তিক একজন ব্যবসায়ীকে কর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে এক ভুয়া আয়কর অভিযানের সময় 45 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল। এই অভিযানে কর কর্মকর্তা হিসেবে বেশ কয়েকজন ব্যক্তি অংশ নেন। তারা তাকে জটিল আইনি শব্দবন্ধন এবং অতিরিক্ত বিবরণ দিয়ে অভিযুক্ত করে তার মনোযোগ এবং বোধগম্যতা অন্যদিকে ঘুরিয়ে দেয়, অনেকটা স্পেশাল 26 এর মতো সিনেমায় দেখা কৌশলের মতো। এটি স্পষ্ট করে তোলে যে জটিল ভাষার ব্যবহার কিভাবে ভুক্তভোগীদের বিভ্রান্ত করতে পারে, যার ফলে তারা এর প্রভাব পুরোপুরি না বুঝেই দাবি মেনে নিতে বাধ্য হয়। এই লেখাটি দেখায় যে কিভাবে আবেগগত হেরফের, কর্তৃত্বের ছদ্মবেশ ধারণ এবং তথ্যের অতিরিক্ত ব্যবহার জালিয়াতির ক্ষেত্রে কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল, যার ফলে ব্যক্তিরা ভয়, বিভ্রান্তি বা ভুল বিশ্বাসের কারণে খারাপ আর্থিক সিদ্ধান্ত নেয়। একজন শিক্ষক বা অধ্যাপক যার কোনো বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে তিনি প্রায়শই জটিল শব্দবন্ধন ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এমন প্রযুক্তিগত শব্দের উপর নির্ভর করতে পারেন যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। যদিও এই শব্দগুলি অধ্যাপকের কাছে পরিচিত, তবুও এগুলি শিক্ষার্থীদের বোধগম্যতাকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শিক্ষকের জ্ঞান সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। এই কৌশলটি প্রতারকরাও ব্যবহার করতে পারে যারা জটিল ভাষা এবং ধারণার মাধ্যমে তাদের শিকারদের বিভ্রান্ত করার লক্ষ্য রাখে। এখানে উদ্দেশ্যটি এই প্রবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদি আপনি তাদের বোঝাতে না পারেন, তবে তাদের বিভ্রান্ত করুন। প্রতারকরা প্রায়শই বিশ্বাসযোগ্য বলে মনে হয় এমন পরিভাষা এবং বাক্যাংশ ব্যবহার করে নিজেদের কর্তৃপক্ষ হিসেবে উপস্থাপন করে,
যার ফলে শিকারদের তাদের উপর বিশ্বাস করার সম্ভাবনা বেশি থাকে। ভুক্তভোগীরা যখন প্রতারকদের কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখে, তখন প্রায়শই ভয় তাদের গ্রাস করে, যা তাদেরকে প্রতারকদের কথা মেনে নিতে বাধ্য করে। ফলস্বরূপ একজন ব্যবসায়ী অনিচ্ছাকৃতভাবে ৪৫ রুপিয়া লক্ষ টাকা হারান, যদিও তিনি বিশ্বাস করেন যে তিনি বৈধ কর কর্মকর্তাদের সাথে লেনদেন করছেন, যারা আসলে প্রতারক। এই ধরনের প্রতারণার একটি সামঞ্জস্যপূর্ণ উপাদান হল সম্ভাব্যতা, যেখানে প্রতারকরা এমন তথ্য উপস্থাপন করে যা বাস্তব বলে মনে হয়, যেমন প্রকৃত নাম ব্যবহার করা, ভুক্তভোগীর জীবনের বিবরণ দেওয়া এবং এমনকি ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য উল্লেখ করা। এটি বিশ্বাসের অনুভূতি তৈরি করে, ভুক্তভোগীদের প্রাথমিক বিবৃতির সাথে একমত হতে পরিচালিত করে, যার ফলে আরও সম্মতির পথ সহজ হয়। এই মনস্তাত্ত্বিক কৌশলটি এই নীতির উপর নির্ভর করে যে একবার একজন ব্যক্তি একটি বিবৃতিতে সম্মত হলে পরবর্তীগুলির সাথে একমত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কৌশলটি প্রায়শই বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদি একজন বিক্রয়কর্মী হ্যাঁ উত্তরের একটি সিরিজ পান, তাহলে চূড়ান্ত প্রস্তাবটি প্রতিরোধ করা ব্যক্তির পক্ষে ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। উপরন্তু প্রতারকরা বিভ্রান্তি তৈরি করার জন্য জ্ঞানীয় অসঙ্গতি ব্যবহার করে, যেমনটি গুরগাঁওয়ের একজন কর্পোরেট নির্বাহীর ক্ষেত্রে দেখা গেছে, যিনি একটি জাল বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন। প্রতারকরা বিনিয়োগ সিদ্ধান্তে তাড়াহুড়ো তৈরি করার জন্য ভুক্তভোগীর বুদ্ধিমত্তাকে তোষামোদ করে, এইভাবে তাদের আত্মধারণাকে কাজে লাগায়। প্রতারকরা প্রায়শই সন্দেহ জাগানোর জন্য বিবৃতি তৈরি করে, যার ফলে ভুক্তভোগীদের তাদের পছন্দগুলিকে ন্যায্যতা প্রমাণ করতে বাধ্য করা হয়। বিভ্রান্তি তৈরি হওয়ার সাথে সাথে ব্যক্তিরা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি করে, যার ফলে প্রায়শই আর্থিক ক্ষতি হয়। নির্দিষ্ট গুরগাঁওয়ার ক্ষেত্রে নির্বাহীকে সন্দেহ থাকা সত্ত্বেও বিনিয়োগ করা উচিত বলে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল। এই জ্ঞানীয় অসঙ্গতি সাধারণত পরস্পর বিরোধী বিশ্বাসের মধ্যে লড়াইকে উৎসাহিত করে, যা শেষ পর্যন্ত বিভ্রান্তিকর আত্মবিশ্বাস এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করতে পারে। এই মনস্তাত্ত্বিক নীতিগুলি, যার মধ্যে রবার্ট সিয়ালডিনি তার প্রভাব প্ররোচনার মনোবিজ্ঞান বইতে তুলে ধরেছেন, তা এই ধরনের কারসাজি কিভাবে কাজ করে তার রূপরেখা দেয়। দৈনন্দিন জীবনে মনস্তাত্ত্বিক প্রভাব এবং কারসাজির কৌশলের বিরুদ্ধে সুরক্ষা সম্পর্কে তাদের বোধগম্যতা আরও গভীর করতে চাওয়া ব্যক্তিদের জন্য সিয়ালডিনির নীতিগুলির একটি বিশদ সারসংক্ষেপ উপলব্ধ। আত্মরক্ষার জন্য এই কৌশলগুলি স্বীকৃতি দেওয়া অপরিহার্য। অঙ্কুশের ঘটনাটি দেখায় যে কিভাবে ব্যক্তিরা প্রতারক দ্বারা উপস্থাপিত বর্ণনাকে প্রশ্নবিদ্ধ করতে শুরু না করা পর্যন্ত সম্মতির একটি রূপক সম্মোহনী অবস্থায় প্রবেশ করতে পারে। সমালোচনামূলক প্রশ্নবিদ্ধকরণের মাধ্যমে সচেতনতার এই পরিবর্তন প্রতারণামূলক কর্তৃত্বের প্রভাব ভাঙতে সাহায্য করে। বিস্তৃত পরিভাষায়, এটা স্বীকার করা অপরিহার্য যে অসংখ্য সত্তা, তা সে কোম্পানি হোক বা ব্র্যান্ড, তাদের বার্তা প্রেরণের মাধ্যমে একই রকম সম্মোহনী কৌশল প্রয়োগ করতে পারে। এই ধরনের মনস্তাত্ত্বিক কারসাজির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশ্ন করার মানসিকতা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি ব্যক্তিদেরকে সরাসরি তথ্য গ্রহণ করার পরিবর্তে সত্য অনুসন্ধান করতে উৎসাহিত করে, যার ফলে মিথ্যা এবং প্রতারণার বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায়। এখানে মূল বার্তা হল সতর্ক থাকা এবং দাবি এবং বর্ণনা, তা সে কর্তৃপক্ষের ব্যক্তিত্ব থেকে আসুক বা বিজ্ঞাপন থেকে আসুক, প্রশ্ন করা শুরু করা। এই অনুশীলন ব্যক্তিগত সততা এবং আর্থিক নিরাপত্তায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে এই তথ্য ভাগ করে নেওয়া এই মনস্তাত্ত্বিক কৌশলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে পারে। প্রভাব এবং মনোবিজ্ঞান সম্পর্কে আকর্ষণীয় বিষয়বস্তুর মাধ্যমে ক্রমাগত শেখা কারসাজির বিরুদ্ধে ব্যক্তির প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে পারে। অনুসন্ধানের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিরা নিজেদের রক্ষা করতে পারে এবং দৈনন্দিন জীবনে সত্য এবং প্রতারণার জটিলতাগুলি মোকাবেলা করতে পারে।